কিছু সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে সেই চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মমতা ব্যানার্জি মহাশয় হাউসের মধ্যে যে কথা বলছেন, সেই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যারা কনসার্ন ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক, আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায়, আমার কাজ আটকে দিচ্ছে। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দ্বারস্থ পাবো, তাকেই বিষয়টা জানাবো। দেখুন, কবে যাওয়ার ঠিক করিনি আমি এখনো, তবে আপনিও প্রশ্ন করছেন, আমি আজকেই খোঁজ নেবো। যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্নে আছে, আমি আজকেই যাবো, আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার। কারণ তিনি আমাদের অভিভাবিকা, রাজ্যের ভাঙড়েরও তিনি অভিভাবিকা, 294টা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন, ভাঙড়ের যে সরকার চলছে তারও প্রধান আছেন, তাকে আমাদের জানানোর কর্তব্য। আমি একটু খোঁজ নিই, প্রয়োজনে আজকেই তার কাছে যাবো, তাকে যে বলবে এই সমস্যার সমাধান করতে হবে। দেখুন, ইতিপূর্বে আমি গিয়েছিলাম 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময়, সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য, আমি সেখান থেকে ফিরে এসেছিলাম। কিন্তু আজকে বলে যাচ্ছি, যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বসবো, আমি ওখানে ধর্নায় বসবো। আমি একজন আইনসভার সদস্য, আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে দিয়ে জানাবো, তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধর্নায় বসবো। প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। এক্স্যাক্টলি আমাকে আমাদের ভোটার, ভাঙড়ের ভোটারের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করব। আমি আমার পেপারপত্র আমি হাউসেও বলেছি আছে, চাইলে আপনাদেরকে দিতে পারি। আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি। দুর্ভাগ্যের বিষয়, বিউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে 30%, 10%, আপনার 30 লাখ টাকা করে দেবে, তার 10% ইউসি জমা দিলেই পরে 30 লাখ পাবেন। ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, ফলে তার পরের যে 30 টাকার যে কাজটা হবে সেটা আমরা করতে পারছি না। আমাদেরকে কাজ আছে। আবার ভাঙড়ে গিয়ে তৃণমূলের নেতারা বলছে, শাসক দলের নেতারা বলছে, আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন, সে কাজ করতে পারছে না। কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না। আমার যেগুলো হবে, যেমন আমি বলেছি আমাদের মধ্যে, কোন শ্মশানে দাহ করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে, তার প্রজেক্ট আমার দেওয়া আছে। মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই, ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে, সেই প্রজেক্ট আমার জমা করা আছে। কোনো মন্দিরের পুজো কমিটি আছে, যেখানে দুর্গা উৎসব হয়, তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা, এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে। এইগুলো আমি মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে। শুধু আমাকে নয়, আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে, যাতে এরা শাসক দল বলতে পারে তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো, কাজ করতে পারছে না। আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই। আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই করতে চাই, তাদেরকে জানিয়ে দিবা। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়ণকারী সংস্থা যাকে উল্লেখ করবো, তাকে দিয়ে ভেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে। আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে। এত দিন পর কেন আপনি 2021-এ জিতেছেন, এত দিন পর সামনে নির্বাচনটাই? না, মোটেও নয়। নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু আমাকে বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল করেছে। আর আমার সাদা মনে কাদা নয়। আমি ভাবছি এই করে দেবে, আজ করবে, কাল করবে, আজ করবে, কাল করবে, পঞ্চায়েত সমিতি আজকে করবে, কালকে করবে, এই করতে করতে করে দেবো, হয়ে যাবে, আনো যাবে, টানো যাবে, করে করে আমার সময় নষ্ট করেছে। আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারেরকে চিঠি করলাম। চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না। এখন পর্যন্ত 2-4 মাস গিয়েছে। তারপরে বাধ্য হয়ে আমি 23শে ডিসেম্বর আমি ইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম। কিন্তু আবার 2 মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে, সে আবার পঞ্চায়েত সমিতি, অর্থাৎ আমার হয়তো আমার আবার টাইম কিল হবে। এই দায়িত্বটা কে নেবে? গত 4 বছরে কত টাকার কাজ করেছেন, কত টাকার কাজ বাকি আছে? আমার কাজ তো আমি গত 4 বছরের কথা বলছি, 3টে অর্থ বর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই 2 কোটি টাকার মধ্যে এই কাজ করতে চাই, আমি 50 লাখ টাকার এই কাজ করতে চাই, আমি 30 লাখ টাকার এই কাজ করতে চাই। দুর্ভাগ্যের বিষয়, আমার সেই কাজটা করে দেওয়া হয়নি। গুটি কয়েক কাজ করেছে, তার মেটেরিয়াল ঠিকঠাক নাই, তার নেমপ্লেট ঠিক নাই, আর ইউসি ডাইরে। এতে সব থেকে বিউপির কাজের সব থেকে সমস্যাটা হচ্ছে
আপনার 10% ইউসি না দিলে পরের ল্যাডের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না। আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে দু একজনের এই সমস্যা, যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলের একটু বনিবনা আছে, তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব। আর বাকি বিরোধীদের অধিকাংশ ক্ষেত্রে, আর নওশাদ সিদ্দিকী তো টার্গেটেড আপনারাই জানেন, তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি প্রেশার। আরেকটা সংযোজন করেছিল, সেটা হচ্ছে গতকাল ডিরেক্টর বলেছেন মাওবাদীরা থাকে, ঠিক আছে, সেখানে আইনের শাসন প্রয়োগ করা উচিত। যদি আমাদের রাজ্যের শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আইন বহির্ভূত কোনো কাজ হয়, ইউপিএ লাগানোর মতো কোনো ব্যক্তি যদি থাকে, কেন এখনো ছেড়ে রেখেছে? দিলীপ ঘোষ বাবুরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু মিডিয়ার সামনে ফুকা আওয়াজ দিতে বন্ধ করুন ওনাদেরকে। যদি এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে দেশ বিরোধী কোনো কার্যকলাপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হয়, তাহলে ইউপিএ লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে না কেন? শুধু মিডিয়া গরম করলে হয় না। আর মদন বাবুর বয়স হয়েছে, ওনার শারীরিক সুস্থতা আমরা কামনা করি। ওনাকে বলবেন যাদবপুরের যারা আছে, শুধু যাদবপুর নয়, ছাত্র সমাজ আছে পশ্চিমবাংলার, বল প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। ক্ষমতা দেখিয়ে প্রেশার দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যে মতনৈক্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে ছাত্রদের, অবশ্যই আলোচনায় বসে ডায়লগ বিনিময়ের মাধ্যমে সমাধান হবে। যদি মনে করেন যাদবপুরকে ক্ষমতা দেখিয়ে করবেন, তখন কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, কেউ তখন আর চুপ করতে থাকবে না। আপনার ক্ষমতা দেখানোর জায়গা নাই। আর ক্ষমতা পুলিশ ছাড়া ওই সমস্ত নেতা যারা ক্ষমতার কথা বলছে, ঘর থেকে বাইরে বেরোতে পারবে? জিজ্ঞাসা করবেন, বললে নওশাদ সিদ্দিকী বলেছে পুলিশ ছাড়া আপনারা বেরোতে পারবেন? যা অন্যায় আপনারা করেছেন, দেখুন একটা কথা বলি, স্বাধীনতা ডাক কি থেকে স্বাধীনতা দেখতে হবে? স্বাধীনতা ডাক তো আপনি আমি নেই। আপনাদের উপরে, সাংবাদিকদের উপরে যখন আক্রমণ নেমে আসে, আমরা তো বলি সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে, কেন সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এটা কি দেশ বিরোধী স্লোগান হয়ে গেল? না, তাহলে যে স্লোগান, না, যদি আমি রিপিট করছি, যেই স্লোগান দেশ বিরোধী হবে, যেই স্লোগান আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্রকে আঘাত করবে, সেই স্লোগানের আমি পরিপন্থী। কিন্তু সেই স্লোগান যদি কেউ দিয়ে থাকে, তার জন্য তো আপনার বিভিন্ন অ্যাক্ট আছে, অ্যাক্ট লাগিয়ে তাদের পিছনে মামলা চলছে না কেন? তাদেরকে পুষে রাখা হয়েছে কেন? যদি আপনার কথা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী যে দেশ বিরোধী স্লোগান ওখানে হয়েছিল, এখনো পর্যন্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে না। এখন একটা কথা বলি, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, আর পুলিশ হচ্ছে মন্দিরের ঠিক ঘন্টার মতো, যেই আসে একবার করে নাড়িয়ে দিই। শাসক বিরোধী সবাই মিলে পুলিশকে আমরা আক্রমণ করি। হ্যাঁ, ওই নির্দিষ্ট ওই পুলিশ যিনি ছিলেন, পুলিশের যিনি আপনার কর্তব্যরত ছিলেন, তার বিরুদ্ধে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। সে ডিউটিরত অবস্থায় কিভাবে এর দায়িত্ব নিতে হবে তার উন্নত কর্তাদের কাছে। কেন সে মদ্যপান করে আসছে? সে রেস্ট্রিকশন কোথায়? বা যারা ডিউটিতে আছে তাদের কি মেন্টালি কাউন্সিলিং নিয়মিত হয়? এটাও খোঁজ নিতে হবে। অবশ্যই যে ঘটনা ঘটেছে মেডিকেলের এমার্জেন্সির সামনে, যেটা ঘটেছে সত্যি, এটা পুলিশের আমি ব্যাটিং করতে পারবো না, আমি এর বিরোধিতা করবো, ওই পুলিশ কর্তার বিরোধিতা করবো, ওর বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সেটা আমরা দেখবো। কিন্তু ওর থেকেও আমি একটু আগে চলে যাব। কিছু হলেই প্রেস কনফারেন্স করে সিপি, ডিসি, আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এই ধরনের অফিসার, জয়েন্ট সিপিরা সুন্দর করে প্রেস গাইড করে দেয়, কারণ মুরগি চোর ধরলেও বলে দেয়। মুরগি চোরকে ধরা প্রেস কনফারেন্স করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, অন্য মানে ক্রিমিনাল মাইন্ডের লোককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেয়। এই বিষয়ে তারা বলুক। আমি তো এটা দায়ী করবো ঊর্ধ্বতন কর্তাদেরকে, তারা কিভাবে তাদের অধীনস্থ যারা আছে কিভাবে কন্ট্রোল করছে, এটা আমি তাদেরকে দায়ী। নীতি হবে দায়ীটা।
আমি কি করে আমি আরেকটা কথা বলে তুমি একটা সংযোজন করবো। একটা সমস্যা অনেক আছে, একটা পুলিশকে 8 ঘন্টা ছাড়া 16 ঘন্টা ডিউটি করতে হচ্ছে কেন? তার ডিউটি আওয়ার তাকে বেশি করতে হবে, বেশি প্রেশার হচ্ছে। এগুলো সমাধান হওয়া দরকার। ইউনাইটেড নেশন বলছে প্রতি 1 লক্ষ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে হবে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ থাকলে 96.97 অর্থাৎ 97টি পুলিশ আছে। তাহলে তাদের উপর প্রেশার বেশি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে। এইগুলোও সমাধান করতে হবে। ঠিক যেমন মদ্যপান করে ডিউটি করে যে পুলিশ, তার আমি সমালোচনা করছি, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি করে তার অ্যাকশন নেওয়ার কথা বলছি। ঠিক একইভাবে পুলিশের ওপরে যে প্রেশার তৈরি হচ্ছে রাষ্ট্র দ্বারা, রাজ্য দ্বারা, সেটাও রিলিজ করার কথাই বলছি। আর লাস্ট পর্যন্ত কাণ্ডবেশ্বরের যে তৃণমূল বিধায়ক, তার বাবার নাম যদি মারা গিয়েছে, গত হয়েছেন গত কয়েক বছর আগে, তার এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। সেটা ভোটার বলে তৃণমূল লাফালাফি করছে এই অবস্থা। ব্যাপারটা হচ্ছে চোর মাচায় সোর একটা স্লোগান আছে, স্লোগান একটা হিন্দি ফিল্ম আছে, এই নামে দুটো হিন্দি ফিল্ম আছে, একটা 1970-এর দিকে আছে, একটা 2000-এর আশপাশে আছে। চোর মাচায় সোর এটা হয়ে যাচ্ছে। এই যে নাম নথিভুক্ত করার জন্য ব্লক লেভেল অফিসার, বুথ লেভেল অফিসার ছিল, আর প্রতিটা পার্টি থেকে বুথ লেভেল এজেন্ট দেওয়া হতো। আমরা আইএসএফ যখন সার্ভের কাজ চলছিল, আমরা যখন দিতে চেয়েছিলাম বুথ লেভেল এজেন্টকে, তখন আমাদেরকে মারধর করে, আমাদেরকে ভয় দেখিয়ে চমকে দিতে দেয়নি। সেই সময় দেখতে গেলে দুটো দলের বেশি ছিল, একটা তৃণমূল, একটা বিজেপি। এই যে বুথের নাম কেন ঢুকলো, এই দুটো দল সব থেকে ভালো করে জবাব দিতে পারবে। কারণ বুথ লেভেল এজেন্ট তৃণমূল সব জায়গায় রেখেছিল, বিজেপি তারপরে সংখ্যাতে আছে, আর আইএসএফ বা অন্য যে ধর্মনিরপেক্ষ দলগুলো ছিল তাদেরকে মেরে বার করে ঢুকতে দেয়নি। এরা ভালো করে বলতে পারবে এই বুথ লেভেলগুলো কারা। তৃণমূলের এই শাসনকাল, তৃণমূলের কাউন্সিলারই বলছে তিনি নিরাপদ নন। আর তৃণমূলের কি বড় চ্যালেঞ্জ, ঘরের শত্রুরা, তৃণমূলের কাউন্সিলর বলছে তিনি নিরাপদ। বাপকেও ছাড়ে না। ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে আগে খোঁজ নেই, খোঁজ নিন না। বুথ দখল করেছে, সিসিটিভিতে আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেইভাবে জিতেছে, হয়তো খোঁজ নেই। তো পাপ করেছে, এবার তাকে ছাড়ছে না। আর বাস্তব কথা তো এদের বিধায়করা কি নিরাপদে আছে? মিনাখার বিধায়ক, আপনার মালদা জেলার বিধায়ক, মিনাখার বিধায়ককে তো তার দলের লোকেরা পিটিয়ে থানাতে পাঠিয়ে দিল। আপনার মালদার এক বিধায়িকাকে, তাকে রীতিমতো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে থ্রেট দিচ্ছে। এক কাউন্সিলরকে মালদার গুলি করে খুন করলো। এগুলো দেখো না, কে অ্যারেস্ট হয়েছে? তৃণমূল দলের নেতারাই অ্যারেস্ট হয়েছে। পাপ করেছে আর ছাড়ছে, পাপের ফল ভুগতে হচ্ছে। সামনে যে বিধানসভা নির্বাচন, এখনই তার দামামা বেজে গিয়েছে। সুশিক্ষায় সামনে আসছে, শব্দ দূষণের জন্য কলকাতার মানুষের মানসিক সমস্যা বাড়ছে। আর কিভাবে দেখছেন, মানে আপনারাই তো বক্তৃতা করবেন, সহকর্মী সামনের সময় তারাই মুক্তির উপায় হচ্ছে সকলকে আইন মেনে চলতে হবে। আর পুলিশ প্রশাসন যারা 60 ডেসিবেলের ঊর্ধ্বে মাইকে সাউন্ড পলিউশন করবে, সেটাকে রুখতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আইএসএফ এর মিটিং মিছিল হলে মাইক যদি বেড়ে যায়, সেটা খুলে দেওয়ার সাহস রাখে। আর এই পুলিশই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, যখন আমার ভাঙনের কথা বলছি, ক্যালকাটা পুলিশের আন্ডারে, যখন তৃণমূল মাইক লাগিয়ে প্রোগ্রাম করছে, সেটা বন্ধ করার সাহস দেখায় না। ফলে কি হচ্ছে? সাউন্ড পলিউশন হচ্ছে। আমরা চাই যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে এই বিষয়ে সজাগ হওয়া। ভোট আসবে যাবে, মানুষের যদি স্বাস্থ্যের ক্ষতি হয়, আমরা জনপ্রতিনিধি, আমাদের আচরণে, তাহলে আমাদের থেকে নির্দিষ্ট জনপ্রতিনিধি মনে আর কেউ থাকে। তাই আমরা উৎকৃষ্ট যাতে থাকতে পারি, তার জন্য আমাদেরকে দায়িত্ব তুলে দিতে হবে। এবং সাউন্ডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নির্ধারিত যে সাউন্ডের ক্যাপাসিটি আছে, তার বাইরে যাওয়া অনুচিত বলে মনে হয়। আচ্ছা, শেষ প্রশ্ন, রাজ্য সরকার যে ত্রিপুরা শরীফের উন্নয়ন নিয়ে ধর্মগুরু সংস্কৃতিকে অভিযোগ করেছে, সেটা নিয়ে আসতে তাকে জিজ্ঞাসা করবেন, তিনি অভিযোগের যথাযথ প্রমাণ দেবেন। তবে আমি এতটুকু কথা বলতে পারি যে যা হয়েছে, রাজ্য সরকার একটি গাজেট রেখেছিল, সেটা জনমানুষে রাখা দরকার। এই ত্রিপুরা শরীফের ঐতিহাসিক 21-22-23 ফাল্গুন আমরা পার করলাম। রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা শরীফের জন্য,
সেটা নিয়ে আসা দরকার। জনগণের বাজেট কত টাকা ছিল সেটা নিয়ে আসা দরকার। আরেকটা কথা বলছি, পুরপুরাশরী পীর সাহেব পীরকে নিয়ে জলসা তাদের সাথে না আলোচনা করে রাজ্য সরকার বলছে আমরা এই করবো।